নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। ফ্রম ডলিজ রেসিপি বুকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই রেসিপিটা শুরু করছি। এই রেসিপিটা লাল শাক আর গাঁঠি দিয়ে একটা রেসিপি। তার জন্য আমার একটু ভাজা মশলা লাগবে, তাই 1 চামচ জিরের গুঁড়ো, মানে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এই চাটুতে একটু ভেজে নিচ্ছি। আপাতত চাটুটা গরম করাই আছে, মানে আমার গ্যাসটা জ্বলছে, কিন্তু চাটুটা বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি লাস্টে কিছুটা সময় কিন্তু গ্যাস অফ করে তারপরে আবার এটাকে যেরকম ভাজছি সেটা কিছুটা গ্যাস অফ করে শেষের দিকে ভেজে নেব। কারণ কন্টিনিউয়াসলি যদি আমি গ্যাস জ্বালিয়ে এই মশলাটা ভাজি তাহলে এটা পুড়ে উঠতে পারে, তাই কিছুটা সময় আমি এখন গ্যাসটা অফ করে দিলাম, দিয়েও আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হয়ে গেছে, এই বাটিটায় তুলে নিলাম এই ভাজা মশলাগুলো। এটা রান্নার শেষে এই মশলা আমার লাগবে। এখন এই গাঁঠিগুলো আমি সেদ্ধ করব। এখানে 5-6টা মতো গাঁঠি এইভাবে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি এক একটা গাঁঠি। এখন এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি জলে, আর এটা সেদ্ধ হয়ে গেলে আমি আবার ফিরে আসব। এটা আপাতত সেদ্ধ হওয়ার জন্যে ছেড়ে দিচ্ছি। গাঁঠি সেদ্ধ হয়ে গেছে, জল ছেঁকে আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন রান্না শুরু করব। গাঁঠির সাথে আমি লাল শাক নিয়ে নিয়েছি এই পরিমাণ, আর এই গাঁঠি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে, আর গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার কড়াইয়ে তেল দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব, তো এই চামচটার 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শাকে খুব বেশি তেল কোনো সময়ই লাগে না, তবুও যেহেতু এখন আমি এখানে গাঁঠি যোগ করেছি তার জন্যে এই পরিমাণ তেল দিলাম। শুধু শাক ভাজলে হয়তো আমি আরও একটু কম তেল নিতাম, কিন্তু গাঁঠি আছে বলে এই চামচের 1 চামচ তেল নিলাম। এবার তেল গরম হলে এখানে প্রথমে কালো জিরে ফোড়নে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্যে অনুরোধ রইল। তেল গরম হয়ে গেছে, আমি 1/4 টিস্পুন কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর আমি প্রথম থেকেই এইখানে বলছি এটা গাঁঠি কচু আর কি, কচুটা আমি উচ্চারণ করিনি এতক্ষণ। যাই হোক, একটা লঙ্কা কিন্তু আমি 2 টুকরো করে দিয়ে ফোড়নে একটু ভেজে নিলাম। এবার এই গাঁঠি কচুগুলো তেলে দিয়ে একটু জাস্ট 2-1 বার নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা সেদ্ধ করা আছে তাই বেশি এটা ভাজবো না, কেননা অলরেডি সেদ্ধ করা আছে। বেশি আবার ভেজে নিলে তাহলে শাকের সাথে একদম গলে মিশে যাবে। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দিয়ে গাঁঠি কচু আর বাকি যে ফোড়ন শাক সব একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে। আর তারপরে পরপর যে ইনগ্রেডিয়েন্টগুলো দিতে হবে সেগুলো আমি দিতে থাকবো। মোটামুটি একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি পরপর ইনগ্রেডিয়েন্টগুলো দিতে থাকবো। প্রথমেই আমি 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, আর তারপরে এখানে দেব 1/2 টিস্পুন মানে সুগার। তো আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করলাম, আপনারা এখানে 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন। এরপরে এখানে দেব 2টো কাঁচা লঙ্কা। আমি আগে একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে ফোড়নে দিয়েছি, কিন্তু ওতে তো ঝাল হবে না, তো আরও 2টো কাঁচা লঙ্কা আমি 2 টুকরো করে, মানে এখানে 2টো কাঁচা লঙ্কা আছে, জাস্ট একটা করে টুকরো করে নিয়েছি। তো এই 2টো কাঁচা লঙ্কা আবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি এই রান্নাটা ঢাকা দিয়ে হতে দেব। আর যেহেতু গাঁঠি কচুটা সেদ্ধ করাই আছে, আর শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর তার মধ্যে শাকে প্রচুর জল ওঠে, সেই জন্য আমি কিন্তু প্রথম থেকে পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করছি। আর এখনও কিন্তু আমি সিম করব না, আমি ঢেকে দিলাম কড়াইটা। আর
গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকলো, সিম করিনি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা মিডিয়াম ফ্লেমেই হবে। 5-7 মিনিট বাদে ফিরে এসে দেখে নিচ্ছি কেমন হয়েছে। অনেকটাই জল রয়েছে এখনও, এই জলগুলো আমাকে টানাতে হবে। তো মিডিয়াম ফ্লেমেই পুরো জলটাকে টানাবো। যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন আমি দেখিয়ে দিচ্ছি গাঠিটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন কেমন, এটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, আর ভেঙেও কিন্তু একদম গলে শাকের সাথে মিশেও যায়নি। তো এইভাবে এই রান্নাটা করতে হবে। এই রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর হয় খেতে, আমার শ্বশুরবাড়ির থেকে শেখা। তো আমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি দুজনেই ফরিদপুরের লোক, বাংলাদেশের। তো আমার মনে হয় এই রান্নাটা হয়তো বা বাংলাদেশের ফরিদপুরের রান্না হবে। এখানে এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এই মশলা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি। জলটা কিন্তু আরও অনেকটাই শুকাতে হবে। আগেকার দিনে একই দেশের মানে ছেলে মেয়ের সাথে বিয়ে হতো, তো সেই হিসাবে হয়তো আমার শ্বশুর শাশুড়ি তো দুজনেই ফরিদপুরের ছিল, তো এই রান্নাটা আমার মনে হয় ওখানকারই হবে। এবার এখানে 1 চামচ আটা দিয়ে দিলাম, কেননা আটা দেওয়ার পর এই শাকটা খুব সুন্দর মিয়ে যাবে বা মিশে যাবে। তো সেই কারণে একটু আটা দিয়ে দিলাম। যে কোনো সবজি যখন ভীষণ ছাড়া ছাড়া হয়ে থাকে আমি সেখানে একটু আটা ব্যবহার করি, তাতে খুব সুন্দর মিশে যায় আর দেখতেও বেশ ভালো লাগে, খেতেও খুব স্মুথ হয়, খুব নরম হয়। দেখুন আটাটা দেওয়ার পর আগে যে ছাড়া ছাড়া ব্যাপারটা ছিল সেটা কিন্তু আর এখন নেই। আর এটা আমি যত নাড়বো বা আরও যতটা রান্না করব এটা কিন্তু আরও মিশতে থাকবে। এবার এখানে কিছু ধনে পাতা, 3-4টে ধনে পাতার গাছ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর একবার আমি 1/2 চামচ মানে যেটা আমি ভাজা মশলা করে রেখেছিলাম সেটা আর একবার দিয়ে দিলাম শেষে, যাতে ভাজা মশলার গন্ধটা ভালো মতো রান্নাতে পাওয়া যায়। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরো শুকনো হয়ে গেলে এই রান্না আমি নামিয়ে নেব। আমি বন্ধুদের রিকোয়েস্ট করব যে একবার এই রান্নাটা করে অবশ্যই খাবেন। ভীষণ অন্যরকম রান্নাটা। আমি বিয়ের পর এসে প্রথম শ্বশুরবাড়িতে এই রান্না খেয়েছিলাম। আমার বাপের বাড়িতে রান্নার অত ভ্যারাইটি নেই। তো এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এই পাত্রে। তো আমার শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে এসে আমি প্রচুর রান্নার ভ্যারাইটি দেখেছি, আর সত্যি প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয় এই বাড়িতে খেতে। তো সেইগুলোই আমি শিখে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, আমার বন্ধুদের সাথে এগুলো শেয়ার করি। আমার রান্না কমপ্লিট। এবার আপনারা একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রান্না নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো নমস্কার।